ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। যে দেশ যত বেশি পুঁজিবাজারমুখী তার প্রবৃদ্ধি তত বেশি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে। এ সত্য আমাদের সামনে বহুবার উঠে এসেছে, অথচ বাংলাদেশে বিনিয়োগ মানেই এখনো ভূমি, স্বর্ণ, ডিপোজিট কিংবা সর্বোচ্চ সঞ্চয়পত্র পর্যন্ত। পুঁজিবাজারে বিনিয়োগ যেন এক ভয় এবং অনিশ্চয়তার বিষয়। বাড়ছে না তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা, বাজার মূলধন বাড়ছে ধীরে, আর সাধারণ মানুষ বলছে এটা বুঝি বড় লোকদের খেলা। তাহলে প্রশ্ন, এই পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারী কিভাবে আসবে? এসব নিয়েই আমাদের আজকের আলোচনা। পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর উপায় কি? আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন পুঁজিবাজার বিশ্লেষক ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ এবং আমরা আরও পেয়েছি তুহিন রেজাকে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালিখাতার আয়োজনে। আমরা দেখতে পাচ্ছি যে এরই মাঝে আমাদের সাথে দুজনই কিন্তু যুক্ত হয়েছেন। আমি একটু তুহিন রেজা আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। সূচকের সামান্য উত্থান দেখা যাচ্ছে আমরা দেখেছি, কিন্তু এতে কি আসলে আশাবাদী হওয়ার কোনো কারণ আছে নাকি? আশাবাদী হওয়ার কারণ আছে কি নেই সেটা, কারণ এখন পর্যন্ত পুঁজিবাজার পর্যায়ে চলে গিয়েছিল, সেইখান থেকে ফিরে আসা কাঙ্ক্ষিত ছিল। এটা কাঙ্ক্ষিত ছিল, তার কারণ হচ্ছে যে পুঁজিবাজারের ইনহেরেন্ট ক্যাপাসিটি তাকে ওইখান থেকে ফিরে আসার জন্য বাধ্য করেছে, এবং পুঁজিবাজার তার ছন্দে ফিরুক সেটাই আমরা কামনা করি। কেন কামনা? এবার বাজেটে বেশ কিছু পরিবর্তন এসছে যে পজিটিভ পুঁজিবাজারের জন্য, যেই কারণে আপনার মার্কেট কিছু বিহেভ করছে, এবং সাথে সাথে যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মানুষকে আস্থায় ফিরাতে পারে তাহলে হয়তো এই ট্রেন্ড আপনারা ভালোই দেখতে পারবেন। আমি ভবিষ্যতে খুবই আশাবাদী, কিন্তু কথা হচ্ছে যে আমাদের যে প্রক্রিয়া এবং যে সমস্ত লিস্টেড, যেটা আপনি ছিলেন, যে সমস্ত লিস্টেড ভালো ভালো কোম্পানি লিস্টেড হলে স্টেবল হয়। সেক্ষেত্রে নিতাই চন্দ্র আপনার কাছে একটু বলছি, যেমনটি আসলে জনাব রেজা বলছিলেন যে বাজেটে বেশ কিছু ইতিবাচক বিষয় তিনি দেখতে পেয়েছেন। আপনি কি এটার সাথে একমত কিনা যে পুঁজিবাজার নিয়ে আসলেই কি সরকার ভাবছে বা ভবিষ্যতে পুঁজিবাজারে আরো ভালো বিনিয়োগ আসবে, এভাবে আপনি কোনো আশা কি এখন দেখতে পাচ্ছেন, কোনো আশার আলো? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, মার্কেট তো একটা যেটা হচ্ছে অত্যন্ত বিয়ারিশ একটা মার্কেটে চলে গিয়েছিল উইদাউট এনি রিজন, কিন্তু এখন যে মার্কেটে যে পজিটিভনেস দেখছেন, আজকেও প্রায় 500 কোটি টাকার উপরে ট্রেড হয়েছে, হুইচ ইজ এ ভেরি গুড সাইন। আমি এটাকে মূলত তিনটা কারণ আমি এটাকে আপনাকে হাইলাইট করতে পারি। প্রথমত, মার্কেট একবারে খুবই বাজে অবস্থা চলে গেছে। তারপর দেখুন, ফর দ্য ফার্স্ট টাইম লাস্ট 2 বছরের মধ্যে আমাদের যে রিজার্ভ সেটা 30 বিলিয়ন ক্রস করেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আইএমএফ কিন্তু আমাদের লোনটা নির্দিষ্ট সময় দেয়নি, বাট ভেরি রিসেন্টলি আমরা আইএমএফ এর লোনটা পেয়েছি, নাম্বার 2। নাম্বার 3, যেটা আমাদের অর্থ উপদেষ্টা যেটা বলেছেন যে ইলেকশনের একটা ডেট কিন্তু কাছাকাছি একটা ডিক্লেয়ার হয়েছে ভেরি রিসেন্টলি। সো দ্যাট মিনস এই যে তিনটা জিনিস কিন্তু মার্কেটের উপর, যারা লং টার্ম ক্যাপিটাল মার্কেট তো লং টার্ম ইনভেস্টমেন্ট, এই তিনটা জিনিস মার্কেটকে এফেক্ট করেছে আমার কাছে মনে হয় পজিটিভলি। যে ইকোনমি অবস্থা কম্পারেটিভলি বেটার, পলিটিক্যাল স্টেবিলিটি ইজ কামিং, অ্যান্ড এই সমস্ত কনসিডারেশন এবং মার্কেট একটা দীর্ঘমেয়াদী কিন্তু একটা মন্দা অবস্থার মধ্যে থাকার কারণে স্টকের যে প্রাইস এটা মানে আনইউজুয়াল একটা মানে একবার লোয়ার ইয়াতে ছিল। সো সবকিছু কনসিডার করে যারা ইনভেস্টর আছে, সাইডলাইনে যারা ছিল স্পেশালি, আমার মনে হয় তারা কিছুটা সক্রিয় হয়েছেন। এবং আমি ট্রেড প্যাটার্ন, আমি আমার 25 বছরের যে এক্সপিরিয়েন্স বলেন, এটা দেখে মনে হয় যে ভলিউমটা 500 ক্রোর। সো এভরিথিং আমার কাছে মনে হচ্ছে পজিটিভ, এবং আমার কাছে মনে হয় এই পজিটিভ যে ট্রেন্ড, এটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা সাস্টেইন করবে। এটা সাস্টেইন করবে। মার্কেট তার হয়তো লোয়েস্ট যে ইয়াটা সেটা হয়তো মার্কেট দেখে আসছে 4600 প্লাস, ওই জায়গায় হয়তো আমরা গড উইলিং আমরা হয়তো আর ওখানে যাব না, এবং এটা সাস্টেইন করবে আমার কাছে মনে হচ্ছে। এবং অনেকেই ছিল যেটা জুনের যে জুন ক্লোজিং এর পরে আপনার এখন এই যে আজকে মার্কেট পজিটিভলি বিহেভ করছে বাই অ্যান্ড লার্জ।
সো আমি ইন্ট্রোডাকশন আপনাকে এটুকুই বলতে পারি আর কি প্লিজ। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন, আমরা যতটুকু জেনেছি নিতাই চন্দ্র, আপনিও বলছেন যে মার্কেট পজিটিভ ধারা ফিরে আসবে, এবং তুহিন রেজাও কিন্তু আমাদের একই কথা বলেছেন। আমরা তিনটি বিষয় সম্পর্কে আপনার কাছ থেকে জানতে পেরেছি, যে IMF এর একটি প্রেসক্রিপশন এবং রাজনৈতিক স্থিতিশীলতা আসছে, যার ফলে মার্কেট হয়তো এখন যে আপনি বললেন যে কারণ ছাড়া যে অবস্থাটি আসলে চলছে সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে। আমি একটু তুহিন রেজা আপনার কাছে জানতে চাচ্ছি, অনেক দুর্বল কোম্পানির দাম কিন্তু বাড়ছে কেন? অনেস্টলি স্পিকিং, এটা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের সবচেয়ে নেগেটিভ সাইড গুলো নিয়ে, যদি এটা নিয়ে আমি অনেক টক শোতে গত 10 বছর ধরে বলছি, এটা আসলে কোনো রেগুলেটরি না এই জিনিসটাতে কোনো ধরনের ইন্টারভেনশন করে নাই। আমি অনেক সেমিনারও এইগুলো নিয়ে কথা বলেছি যে রেগুলেটরি ইচ্ছা করলে এই সমস্ত দুর্বল মৌলভিত্তিক যে শেয়ার গুলো আছে এগুলোকে কিন্তু স্টার্ট করাতে পারে, স্টপ করাতে পারে। কিভাবে করে আমি আপনাকে বলি। যে সমস্ত কোম্পানিগুলো জেড ক্যাটাগরি শেয়ার যেগুলো আছে তাদেরকে যদি রেগুলেটরি একটু বলে দেয় যে তোমার যেহেতু জেড ক্যাটাগরি, সে তো অনেক ধরনের মানে প্রবলেম আছে, সাথে ট্রেডিং এর মধ্যে যদি কিছু জিনিস ইম্পোজ করে দেয় যে যে সমস্ত ক্যাটাগরি জেড ক্যাটাগরি শেয়ার তারা 2% বাড়তে পারবে, 10% কমতে পারবে, প্রতিদিন 2% বেশি বাড়তে পারবে না এবং 10% কমতে পারবে। রেগুলেটর আসলে চায় কিনা সামটাইমস আমার কাছে মনে হয় যে এই কোম্পানিগুলো স্টপ করার জন্য, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে কি, অনেস্টলি স্পিকিং আমরা সবাই যারা ইনভেস্টর তারা যদি মনে করি যে আমরা ম্যানিপুলেট করবো মার্কেটে, তাহলে রেগুলেটর ওখানে কিভাবে এই জিনিস স্টপ করাবে? আমার এই জিনিসটা মাথায় ধরে না। এত ভালো ভালো কোম্পানি আমাদের মার্কেটে আছে যাদের প্রাইস আর্নিং রেশিও 4, 5, 6, স্টিল এখন আপনি অনেক কোম্পানি পাবেন যেগুলোর প্রাইস আর্নিং রেশিও, আমি মাত্রই এখন ক্লাস থেকে আসলাম, কোর্সটা পড়াই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ম্যানেজমেন্ট, ওখানে আমি স্টুডেন্টদেরকে দেখালাম, দেখো কি পরিমাণ শেয়ার আমাদের মার্কেটে আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, হোয়ারেজ অনেকগুলো কোম্পানি যেগুলো বন্ধ অবস্থায় আছে সেই কোম্পানির শেয়ারের দাম বাড়ছে। সো এই যে মার্কেট অ্যানোমালি, মার্কেট যে ইনএফিশিয়েন্ট মার্কেট আমাদের মার্কেট, এটা তো একবারে প্রুভেন। অনেকেই বলে যে স্যার আমাদের মার্কেটটা কেমন, আমি ডাইরেক্ট বলি এটা ইনএফিশিয়েন্ট মার্কেট। এটা একেবারেই যে মার্কেট যেভাবে চলা উচিত এভাবে চলে না। দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ার দিন দিন বাড়ে, ম্যানিপুলেশন চলে, এবং এটা কিন্তু কেউ স্টপ করে না। আপনি দেখুন আমরা এই একই বিষয়টা আমরা একটু এই একই বিষয়টা তুহিন রেজার কাছ থেকে শুনে আসি। আসলে এই যে আমার প্রশ্নটা ছিল যে দুর্বল কোম্পানির দাম বাড়ছে কেন, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাবো তুহিন রেজা যে এর কারণটা কি। কারণটা অনেক ক্ষেত্রে দেখেন, উনি যেটা বললেন, আমার সহ আলোচক যেটা বললেন যে মার্কেটে ইম্পোজ, মুক্তবাজার অর্থনীতিতে কোনো সময় আপনি কিছু ইম্পোজ করে করতে পারবেন না। আপনাকে এইটাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে গিয়ে তারপরে ফিরিয়ে নিয়ে আসতে হবে, এবং সেইটাও সবসময় সম্ভব হয় না। কারণ মুক্তবাজার অর্থনীতিতে আমার ভালো লাগলে আমি একটা শেয়ার কিনবো, আপনি তো আমাকে নিষেধ করতে পারবেন না, আমি বেশি দাম দিয়ে ক্রয় করবো, সেটা আমার ইচ্ছা। এখন দেখতে লাগবে যে আমার ইচ্ছাটা কি, আমার ইচ্ছা বিনিয়োগ করার ইচ্ছা নাকি আমার মার্কেট ম্যানিপুলেট করার ইচ্ছা। যদি আমার মার্কেট ম্যানিপুলেট করার ইচ্ছা থাকে তাহলে একরকমের আমার সাথে কার্যকারণ সম্পর্ক ঘটবে। আর যদি মার্কেট ম্যানিপুলেট করার ইচ্ছা না থাকে, আমি জানি ওই জেড ক্যাটাগরির কোম্পানিটা এই ক্যাটাগরিতে চলে আসবে, তাদের ফিনান্সিয়াল ভালো হবে, তাদের সামনে কর্ম পরিকল্পনা ভালো আছে, তাহলে আমি ইনভেস্ট করতেছি। এবং সেটা কতদিনের জন্য ইনভেস্ট করতেছি, দীর্ঘমেয়াদী করতেছি, এগুলোর কিন্তু সমস্ত ডেটা রেগুলেটরদের কাছে থাকে, এবং রেগুলেটররা এসব হিসাব করেই বিভিন্ন লোককে ফাইন করে, বিভিন্ন লোককে জরিমানা করে, বিভিন্ন লোককে আপনার তাদের যে সমস্ত মেজার্সগুলি আছে, যেগুলি নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী এবং তাদের অর্পিত দায়িত্ব অনুযায়ী যে সমস্ত জিনিস করা দরকার সেগুলি তারা করে। এইখানে প্রতিনিধিত্বযোগ্য বিষয় হচ্ছে যে এইসব কোম্পানির শেয়ার, যে সমস্ত দুর্বল কোম্পানির শেয়ার কি আজ থেকে বেড়ে আসছে তা তো না। শেয়ার মার্কেটের একদম গোড়ার লগ্ন থেকে এই পর্যন্ত সবসময় এই ট্রেন্ডটা আছে। এখন এই ট্রেন্ডটা কি ভালোর জন্য হয় কি খারাপের জন্য হয়, কিভাবে ম্যানিপুলেট করে, সেগুলো সবাই কিন্তু জানে। এই যে ডক্টর নিতাই সাহেব আছেন আমার সাথে, উনিও বোধ করে জানেন, অ্যানালাইসিস করেন, মার্কেট নিয়ে বসেন, কোন কোন কোম্পানিগুলি পিন পয়েন্ট করা আছে, তাদের সাথে কি বিহেভিয়ার হওয়া উচিত সেগুলো জানা আছে। তো সেই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে এগুলো করতে হবে। আর জনাব তুহিন রেজা, এই যে আপনি বললেন যে দুর্বল কোম্পানিগুলোর শেয়ারের দাম যে বাড়ছে, এটা নতুন কোনো ঘটনা না। আমরা এই বিষয়টা নিয়ে আবারও আসবো, কিন্তু তার আগে আমাদের নিতে হচ্ছে ছোট একটি বিরতি।
বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায়। আজ আমরা আলোচনা করার জন্য দুজন পুঁজিবাজার বিশ্লেষককে পেয়েছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ এবং আছেন তুহিন রেজা। এ পর্যায়ে আমি একটু নিতাই চন্দ্র দেবনাথ আপনার কাছে যেতে চাচ্ছি। আমরা জানি ব্যাংক এবং বীমা খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বা দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, কিন্তু এই ব্যাংক বা বীমা খাতের যে নেতিবাচক প্রভাব আমরা গত কয়েকদিনে দেখেছি, আসলে ব্যাংক এবং বীমা খাতের যে অবস্থাটা আমরা দেখতে পেরেছি, এর কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কিনা পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে? না, ব্যাংকের ক্ষেত্রে যেটা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটা আছে যে যাদের এনপিএল এর রেশিও একটা সার্টিন লেভেলের উপরে যারা আছে তারা ডিভিডেন্ড দিতে পারবেন। সো আপনি ব্যাংক বীমা বলেছেন, আমি ব্যাংকের সাথে বীমা না বলে আমি বরং বলবো ব্যাংক এবং নন ব্যাংক যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো আছে এই কোম্পানিগুলোর শেয়ার গুলো কিন্তু সাবস্টেন্সিয়ালি কমেছে। আমাদের যে ইন্ডেক্স কমেছে, আপনি দেখবেন এই শেয়ার গুলোর ইন্ডেক্স সবচেয়ে বেশি কমেছে। আর মার্কেটে তো দুই ধরনের বিনিয়োগ করে, একটা হচ্ছে লং টার্ম, শর্ট টার্ম। এবং দেখবেন যারা লং টার্ম ইনভেস্টর যারা, তারা কিন্তু আপনি দীর্ঘমেয়াদী দেখবেন যে ব্যাংকে ইনভেস্ট করেছে, এবং ব্যাংকে ইনভেস্টমেন্টের ফলে একটা পজিটিভ দিক ছিল কেতদিন, আপনি একটা ভালো ডিভিডেন্ড পেতেন। অনেক ব্যাংকই ছিল যাদের শেয়ার প্রাইস ছিল 14 টাকা 15 টাকা, বাট তারা 13, 14, 15% ডিভিডেন্ড দিত। বাট নতুন যে একটা নিয়ম হয়েছে যে তার এনপিএল রেশিও 10% এন্ড অ্যাবাভ, দে আর নট সাপোজ টু গিভ এনি সর্ট অফ ডিভিডেন্ড টু দা শেয়ার হোল্ডার্স। এর ফলে কিন্তু আমরা দেখেছি এবার কিন্তু অনেকগুলো ব্যাংকে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ডিভিডেন্ড, যেটা বিনিয়োগকারীরা এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আশা করে, সেটা কিন্তু পায়নি। এবং সাইমultaneously নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো খারাপ, যেগুলো কিছু আছে, তারাও কিন্তু ডিভিডেন্ড দিতে পারবে না। এটার একটা ইম্প্যাক্ট ছিল। আর আর ইন্স্যুরেন্সের যেটা, ইন্স্যুরেন্সের ইম্প্যাক্ট হয় না, কারণ ইন্স্যুরেন্সের কিন্তু আপনার নাম্বার অফ কোম্পানি অনেক বেশি, বাট তাদের কিন্তু পেইড আপ ক্যাপিটাল সাবস্টেন্সিয়ালি কম। ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দেখবেন তাদের পেইড আপ ক্যাপিটাল 30 কোটি, 40 কোটি, 50 কোটি, এর বেশি না। আপনি দেখা যাবেন সবগুলো ইন্স্যুরেন্স কোম্পানির পেইড আপ যদি আপনি একসাথে যোগ করেন, দুইটা ব্যাংকের সমান হবে না। কারণ ব্যাংকগুলোর এক একটা পেইড আপ ক্যাপিটাল, লাইক ব্র্যাক ব্যাংক, তার পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 15 কোটি টাকা, আর আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 30 কোটি। সুতরাং এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ইম্প্যাক্ট কিন্তু আমাদের ইন্ডেক্স এর পড়ে না, যেটা ব্যাংকের ক্ষেত্রে পড়ে, ব্যাংকের কারণে পড়ে, বা টেলিকমিউনিকেশন কোম্পানি লাইক সেক্ষেত্রে আমি একটু তুহিন রাজা আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আমি একটু জানতে চাচ্ছি, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছেন, আমরা দেখেছি যারা তাদের বিভিন্ন সময় জমানো টাকা তারা পুঁজিবাজারে ইনভেস্ট করেছেন, এবং তারা দেখা গেছে যে আমরা বিগত সময়ে দেখেছি তারা নিঃস্ব হয়েছেন, পথে নেমেছেন। রাজনৈতিক অস্থিতিশীলতা, সামনে নির্বাচন হবে একটি ভাব আমরা দেখতে পাচ্ছি, হয়তো একটি স্থিতিশীলতার মধ্যে আমরা অচিরেই পৌঁছাবো, কিন্তু তাদের কি হবে? তারা কি আসলে নিজেদের আস্থাটা ফিরে পাবেন কিনা পুঁজিবাজারে ভবিষ্যতে বিনিয়োগ করার জন্য? দেখেন, এটা অনেক দীর্ঘমেয়াদী, আরো 2-3 মাস যেতে লাগবে এবং জিনিসগুলোকে দেখতে লাগবে যে কিভাবে অ্যাক্ট করে। 7 দিন পুঁজিবাজার বেড়ে গেছে, 10 দিন পুঁজিবাজার কমে গেছে, এই নিয়ে বেশি আশান্বিত এবং বেশি হতাশার মধ্যেও নিমজ্জিত হওয়া ঠিক না। দেখতে লাগবে আসলে সামনের দিনগুলিতে কিভাবে অ্যাক্ট করে মার্কেট, প্লাস হচ্ছে অন্যান্য কোম্পানিগুলি, ব্যাংকিং খাত ছাড়া অন্যান্য কোম্পানিগুলি তার ডিভিডেন্ড কিভাবে দেয়। এবং আমরা যারা ফোর্স সেলে এর আগে বহু লোকজন পড়েছে, সাধারণ বিনিয়োগকারীরা পড়েছে, কিভাবে আবার নতুন করে টাকা ইনজেক্ট করে এই জায়গায় আসতে পারে। আর কিছু কিছু ক্ষুদ্র বিনিয়োগকারী, তাদের যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিল বা অন্যান্য ক্ষুদ্র মাঝারি কোম্পানিতে ইনভেস্ট করেছিল, সেই কোম্পানিগুলি কিভাবে অ্যাক্ট করে এবং মিউচুয়াল ফান্ডগুলি আসলে কিভাবে অ্যাক্ট করে, সেটাও একটা বাজারে বড় দেখার বিষয়। আর একটা দেখার বিষয় সেটা হচ্ছে যে বহুজাতিক কোম্পানিগুলি, মিড লাইফ যেমন ইউনিলিভার, সারা ওয়ার্ল্ডের অন্যান্য মার্কেটে তারা নিবন্ধিত, ক্যাপিটাল মার্কেটে আছে, বাংলাদেশে নাই। সেই বহুজাতিক কোম্পানিগুলিকে কিভাবে মার্কেটে আনা যায়, নতুন কোম্পানি, যেটা দিয়ে শুরু হয়েছিল আপনার আলোচনা। সরকারি শেয়ারগুলি অনেকদিন ধরে কথা হচ্ছিল, বিভিন্ন সরকারি কোম্পানির শেয়ার মার্কেটে আসবে, সেগুলিও কিন্তু আসার মুখ দেখেনি, সেগুলি আনতে হবে। এখানে আমি একটি বিষয় আপনাকে একটু বলতে চাই। আমরা দেখেছি সম্প্রতি কিন্তু সঞ্চয়পত্রের মুনাফা কমানোর একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য কি পুঁজিবাজারের জন্য কোনো ইতিবাচক কিনা এই বিষয়টি আমি আসলে জানতে চাচ্ছি, যে সুদের হার কমানোয় পুঁজিবাজারে মানুষ বিনিয়োগে আগ্রহী হবে কিনা। ডিপেন্ড করে, দেখেন মার্কেটে যদি আস্থা থাকে, ব্যাংকের শেয়ার যদি, ব্যাংকের ইন্টারেস্ট রেট যদি বেশিও হয়, তারপরও মানুষ পুঁজিবাজারমুখী হবে, কারণ তার আস্থা আছে। সে একটা সার্টেন ডিভিডেন্ড পাবে, সেই ডিভিডেন্ডটা 20% হতে পারে, 15%-এর নিচে হয় না সাধারণত, বা 10%ও যদি
স্টক ডিভিডেন্ড হয়, আর যদি ক্যাশ ডিভিডেন্ড 10-15% হয় তো ব্যাংকের ইন্টারেস্টের সাথে এটা টাই করে। এখন ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট কমলে খুব বেশি এফেক্ট যে পড়বে তা আমি মনে করি না, কারণ ব্যাংকগুলোর ইন্টারেস্ট রেট কিন্তু বেড়ে গেছে। তো ব্যাংকে যখন 6-9 ছিল, 9% আপনি 6% এফডিআর করবেন, 9% আপনি লোন দিবেন, তখন একরকম ছিল, তখন পুঁজিবাজার মুখী ছিল। এখন যখন সঞ্চয়পত্র কারা ইনভেস্ট করে, সঞ্চয়পত্র ইনভেস্ট করে সরকারি বিভিন্ন কর্মকর্তারা, রিটায়ার্ড লোকজন, যাদের একটা স্ল্যাব আছে ওই স্ল্যাব পর্যন্ত যারা ইনভেস্ট করে, তারা কিন্তু সবসময় সেফ সাইডেই থাকে। তাদের ফ্যামিলির একটা টাকা সবসময় তারা মনে করে যে তারা একটা সেফ সাইডে থাকে। সেক্ষেত্রে আমি একটু নিতাই চন্দ্র আপনার কাছে একটু যাই, যেমনটি আসলে তুহিন রেজা বলছিলেন যে মার্কেটে যদি বিশ্বাসযোগ্যতা মানুষের আসতে পারে তাহলে সেক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন, কিন্তু সরকারের এখন আমরা জানি যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, সেই টাস্ক ফোর্সের কার্যকারিতা কতটুকু হচ্ছে, এবং একই সাথে আপনার কাছে একটু জানতে চাবো সরকার কি কোনো উদ্যোগ নিচ্ছে, আপনার চোখে কি সরকারি এমন কোনো উদ্যোগ পড়েছে যে পুঁজিবাজার আরো এগিয়ে যাবে? না, এখানে উদ্যোগের যে ব্যাপারটা হচ্ছে যে ম্যানিপুলেশন গুলো হয়েছে, ঠিক আছে, যে ম্যানিপুলেশন গুলো হয়েছে সেগুলো যদি প্রপারলি মানে করা হয়, ফাইন্ড আউট করা হয়, এবং যারা যারা এটার পিছনে ইনভলভ তাদেরকে যদি আপনি শাস্তির আওতায় নিয়ে আসতে পারেন, আমি মনে করি এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ আপনি এইভাবে তো একটা মার্কেট চলতে পারে না। মার্কেটে যে পরিমাণ ম্যানিপুলেশন হয়েছে লাস্ট 10 to 15 ইয়ার্স, আপনি যদি দেখেন ইনভেস্টর পয়েন্ট অফ ভিউ থেকে, এবং যে পরিমাণ মানুষ আপনার সর্বশান্ত হয়েছে, ইউ ক্যানট ইমাজিন। সো এটা যদি একটা হয়, এটা একটা অ্যাচিভমেন্ট। আর 2 নাম্বার হচ্ছে আপনি যে প্রশ্নটা ওনাকে করেছিলেন যে ইন্টারেস্ট রেট যখন আপনার সেভিংস ইনস্ট্রুমেন্ট যখন ইন্টারেস্ট কমে যায়, ওর একটা পজিটিভ ইম্প্যাক্ট তো সবসময় থাকে। আপনি সারা পৃথিবীতে দেখবেন ফেডারেল রিজার্ভ ব্যাংক যদি তার যদি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়, দেখবেন সারা পৃথিবীর ক্যাপিটাল মার্কেট পড়ে গেছে। সো আমাদের এখানে হয় কি, আমাদের পুঁজিবাজারটা, যেটা আমি আপনাকে একটু আগে বলছিলাম, আমাদের পুঁজিবাজারটা অনেক ছোট, সুতরাং ওখানে ইন্টারেস্ট রেট একটু বাড়া কমার সাথে যে খুব সিগনিফিকেন্ট হয়, কারণ পুঁজিবাজার এমনিতেই আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। অনেস্টলি স্পিকিং আমাদের মার্কেটে দেখুন, মার্কেটের প্রাইস আর্নিং রেশিও, জি, এবং আমরাও প্রত্যাশা করছি সরকার নজর দিবে এই খাতটিতে এবং অচিরে এই খাতটি ঘুরে দাঁড়াবে। নিতাই চন্দ্র দেবনাথ এবং তুহিন রেজা, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।